এই পৃথিবীর পৃষ্ঠে বিভব 0 ধরেছিলাম না? 0 ধরে নেয় এইচ উচ্চতায় আমরা বলছিলাম পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যদি কোনো বস্তুর বিভব হয় mgh বলছিলাম, বুঝতে পারছো? কিন্তু পৃথিবীর পৃষ্ঠে ভাই বিভব কিছু 0, দেখা যাচ্ছে না। পৃথিবীর পৃষ্ঠে বিভব 0 হয় না। কি হয়েছে ভাই বলো তো? দেখা যায় না? হ্যাঁ এবার দেখা যায়। আচ্ছা, সবার মাইক্রোফোন বন্ধ করে রাখো, না হলে এই যে রেকর্ডিং হচ্ছে পরে বোঝা যায় না, শব্দ হয় খালি। আর যার প্রশ্ন থাকবে তখন সে অন করে দেখবা, মানে কথা বলবা আর কি। এখন প্রশ্ন হচ্ছে, এদিকে দেখো, তোমরা হাই স্কুল লেভেলে পড়ে আসছিলা পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় বিভব হচ্ছে mgh, আর পৃথিবীর পৃষ্ঠের বিভব তখন 0 ধরে না, ওটা করছিলাম ক্যালকুলেশন। আসলে পৃথিবীর পৃষ্ঠের বিভবও 0 হয় না। কেন হয় না একটু দেখাচ্ছি, আজ ক্লিয়ার দেখাচ্ছি কনসেপ্ট। আসলে এটা আসে কোথায় থেকে একটু দেখো। এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? পৃথিবীর ভর হচ্ছে m, ব্যাসার্ধ হচ্ছে r, ধরে নিলাম। এবং পৃথিবীর এটা যদি কেন্দ্র হয় তাহলে এই জায়গায় কত হবে? পৃথিবীর ব্যাসার্ধ r, এই জায়গায় m ভরের বস্তু আছে, একটা m ভরের বস্তু, এখানে m ভরের বস্তু রাখা আছে। তার পৃষ্ঠের ওপর যদি আদি বিভব ইউআই হয়, এবারে এই m ভরের বস্তু কি করা হলো? এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হলো, পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হলো এই m ভরের বস্তুকে। কত উচ্চতায় নিয়ে গেলাম? এইচ। এইচ উচ্চতায় নিয়ে গেলে এখানে যে বিভব হবে সেটা ধরলাম ফাইনাল বিভব, আর পৃষ্ঠের উপর যে বিভব ছিল সেটা হচ্ছে আদি বিভব। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তোমাদের আজই শিখালাম আদি বিভব কি হবে বলো তো ভাই? এই পৃথিবীর পৃষ্ঠের উপরে যদি এম ভরের বস্তু থাকে, কি ভরের বস্তু বলো? এম ভরের বস্তু থাকে, তাহলে কি হবে? মাইনাস বিভব হবে জি এম, পৃথিবীর ভর বড় হাতের এম, এবং মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধ, এটা আদি বিভব। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে, পৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতায় ওঠে তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত? আর প্লাস এইচ। পৃথিবীর কেন্দ্র থেকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতায় উপরে ওঠে তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এই ভরের বস্তুর দূরত্ব কত হয়েছে? তাহলে আর প্লাস এইচ। তাহলে ফাইনাল বিভব কত হবে? ফাইনাল বিভব হবে মাইনাস জি এম, পৃথিবীর ভর এম, এবং পৃথিবীর কেন্দ্র থেকে এইচ উচ্চতায়, দেখো তো ভাই, পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা হলে পৃথিবীর কেন্দ্র থেকে আর প্লাস এইচ উচ্চতায় হয়, তাহলে দেবো এখানে আর প্লাস এইচ, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা জানি, এইদিকে দেখো তো, আমরা কি জানি? ওরে এই আর কি হয়েছে? শুরুও করে দিচ্ছে। এই কথা বলো না, মাইক্রোফোন বন্ধ করে রাখে দেখো। এই পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে জি, মাইক্রোফোন বন্ধ করতে হবে, বন্ধ করে জি এম বাই আর, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান, এটা ছিল, মনে পড়ে কিনা জানি না, এখন তোমাদের দেখাই। তাহলে কি হবে বলো তো ভাই? জি এম ইকাল টু হচ্ছে কি হবে? জি আর হবে। এটা আমরা একটু কাজে লাগাবো আর কি, এই জন্য নেওয়া আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিভব পার্থক্য কত হবে? এই প্রথমে বস্তুটা এম ভরের বস্তু ছিল পৃথিবীর পৃষ্ঠের উপরে, পরে এম ভরের বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হলো। তোমরা হাই স্কুলে পড়ে আমার তো আসছো তাই। পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় বিভব কত হবে? এম জি এইচ। তোমরা এটা হাই স্কুলে পড়ে আসছিলে, কনসেপ্টটা ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতায় যায়। আচ্ছা, এই কয়বার বললাম, যার যেখানে আছে মাইক্রোফোন বন্ধ করো, একটা মাইক্রোফোন যাতে খোলা না থাকে, না হলে কিন্তু গ্রুপ থেকে লিভ করে দেবো। এইচ উচ্চতায় তখন তোমরা পড়েছিলা ভাই, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলে বিভব হয় হচ্ছে mgh, এটা তোমাদের হাই স্কুলের কনসেপ্ট ছিল। আজ দেখাবো আসলে জিনিসটা কি ঘটে, সেটাই করেছি। পৃথিবীর পৃষ্ঠ থেকে, মনে করো যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নিয়ে গেছি এম ভরের বস্তু, তাহলে পৃথিবীর সারফেসে যখন ছিল তখন বিভব ছিল এটা, এইচ উচ্চতায় যখন নিয়ে গেলাম শেষ বিভব হলো মাইনাস জিএমএম। যেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে পরিমাপ করা হয়, পৃথিবীর কেন্দ্র থেকে এর দূরত্ব হবে আর প্লাস এইচ। আর আমরা জানি পৃথিবীর পৃষ্ঠের জি এর মান হচ্ছে জি ইকাল টু জিএম ডিভাইডেড বাই আর, আর স্কোয়ার ভাই, সরি, এখানে আর স্কোয়ার হবে, জিএম বাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই জি আর স্কোয়ার এখানে গুণ হলে জিএম ইকাল টু জি আর স্কোয়ার হয়। তাহলে এখন দেখো তো বিভব পার্থক্য কত পেলাম? এই দুই বিন্দুর বিভব পার্থক্য মানে কি হবে? শেষ বিভব মাইনাস হচ্ছে আদি বিভব। তাহলে শেষ বিভব কি পাইলাম আমরা? মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আর আদি বিভব কি ছিল? মাইনাস জি এম, এটা মাইনাস জি এম এম, আর এই মাঝখানের মাইনাস সূত্রের মাইনাস, এটা ঠিক আছে ছিল, এখানে হচ্ছে আর, এই তো ছিল আমাদের ক্যালকুলেশন। এখন যদি আমরা দেখি এইভাবে, তাহলে কি হয়? এইরকম জিনিস হয়। তাহলে এই পাশে আছে কি বলতো ভাই? মাইনাস জি এম এম
আর এখানে আছে হচ্ছে আর প্লাস এইচ, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে জি এম এম ডিভাইডেড বাই আর। ক্লিয়ার? তাহলে এখন যদি ভাই উভয় পাশ থেকে আমরা জি এম এম কমন নিই তাহলে কি দাঁড়ায়? জি এম এম কমন নিলে এরকম হয় না, 1 ডিভাইডেড বাই আর। এটা যেহেতু প্লাস আসবে তাই আগে লিখলাম ভাই, এটা যেহেতু প্লাস আর এর আগে মাইনাস আছে তাই এখানে হবে মাইনাস 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখন এরকম যদি হয়ে থাকে এই ক্যালকুলেশনটা আমরা দেখি তো লাস্ট পর্যন্ত কি হয়। জি এম, এই ছোট হাতের এম মানে যে বস্তুটার বিভব বের করতেছি, আর বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে লসাগু কত হবে? আর রাখা হয়ে গেল, এখানে হবে লসাগু আর ইন্টু, এই কার খোলা আছে ভাই, শব্দ হচ্ছে, কয়বার বলবো আমি আর? এই কে রে এখনো প্লিজ অন করনি, আমি দেখতেছি। তা আজকে এখান থেকে ইয়ে করে দেবো, ব্লক বানায় দেবো। তাহলে এখানে যদি হয় এই 1 থাকে তাহলে কি হবে? এখানে আর প্লাস এইচ মাইনাস, এখানে ভাগ দিলে এখানে হবে আর। তাহলে এখন হচ্ছে মাইনাস আর, উপরে আছে আর, তাহলে কাটলে কি হয়? এটা আর এটা কাটে, কাটলে আমাদের যেটা পাই সর্বসাফল্যে সেটা হচ্ছে জি এম এম। খালি তখন তোমাদের হচ্ছে মাইক্রোফোনটা অন করবা যখন কোনো প্রশ্ন থাকবে, কোনো জিনিস বুঝোনি, প্রশ্ন শেষে আবার যখন প্রশ্ন শেষ হয়ে যাবে বন্ধ করে দিবা। না হলে তোমাদের পরে যে ভিডিও রেকর্ডিং হচ্ছে এটা কথা বোঝা যায় না, খালি মনে হয় যেমন বায়ু প্রবাহিত হলে যেরকম শব্দ হয় ওরকম হয়। এই কিছুক্ষণ আগে জি আর এম যদি আমি এখানে লিখি ভাই, জি আর এম পাশাপাশি লিখলাম, আর এম আর এইচ এখানে লিখলাম, আর এখানে লিখলাম আর ইন্টু আর প্লাস এইচ। আর প্রশ্ন হচ্ছে ভাই এভাবে কেন লিখলাম? কিছুক্ষণ আগে যে রেখে আসলাম না, এই যে এটা জি এম এর বদলে কি লিখতে পারি বলো তো? জি আর স্কোয়ার, এটা লিখবো তাই। জি এম এর বদলে লিখতে পারি হচ্ছে জি আর স্কোয়ার, আর এখানে এম এইচ ডিভাইডেড বাই আর ইন্টু আর প্লাস এইচ। এই খাতা কলম নাও, আমার সাথে সাথে উঠাও। এখন প্রশ্ন হচ্ছে এই এখানে কয়টা আর আছে? উপরে আছে 2টা আর স্কোয়ার, আর এখানে আছে একটা আর। তাহলে কাটলে কি পাই আমরা? উপরে আসে জি, এখানে দেখো তো, তাহলে উপরে থাকে কি? জি আর, আচ্ছা কালি কলমে কালি দ্বারা কালোটাই লিখি, সমস্যা নাই। উপরে থাকে হচ্ছে জি আর এম এইচ, আর নিচে কি থাকে? আর প্লাস এইচ। এই তো। এখন যদি আমরা আরও ক্যালকুলেশন করি তাহলে উপরে যদি এভাবে লিখি ভাই, এই উপরেও এইচ দ্বারা ভাগ দিলাম, নিচে এইচ দ্বারা ভাগ দিলাম, আর দ্বারা ভাগ দিলাম, এইচ দ্বারা না দিয়ে আর দ্বারা দিই, মানে এইচ তো রাখতে হবে। এটাও কি আর দ্বারা ভাগ দিলাম, আর নিচে কি আছে? আর প্লাস এইচ, একেও আর দ্বারা ভাগ দিলাম ভাই, কাটাকাটি হয় একই অবস্থা সৃষ্টি হয়। তাহলে কি হয়? এই এ আর কাটে, আবার এ আর কাটে, এ আর একবার এ আর এর সাথে, এ আর এইচ একবার এ আর এর সঙ্গে যদি দিই, উপরে থাকে হচ্ছে এম জি এইচ, আর নিচে থাকে আর যদি কমন না হয় এদিকে দেখো তো ভাই, আর যদি আর নিচে দেওয়া হয়, এই আর এর নিচে আর দিলে 1, আর উপরে থাকে এইচ ডিভাইডেড বাই আর, এটাই। তাহলে আমরা বিভব পার্থক্য কি পেলাম? এতগুলো ক্যালকুলেশন করে আসা পেলাম এটাই। অর্থাৎ বিভব পার্থক্য ডিল ইকুয়াল টু পাইলাম হচ্ছে এম জি এইচ। কোনো জায়গায় প্রশ্ন থাকলে মাইক্রোফোন অন করে জিজ্ঞেস করবে, ভাই এই জায়গায় বুঝিনি আমি, সেই জায়গাতে আমি বলবো। এইচ উচ্চতায় বিভব পার্থক্য, ঠিক আছে? এইচ উচ্চতায় বিভব পার্থক্য। এখন প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে মেন সূত্র ভাই। এখন এই যে তোমাদের আবার লেখা পুরাটা দিলাম, কোথায় বুঝোনি আমাকে বলবা যে ভাই এই জায়গায় বুঝতে পারিনি, সেই জায়গায় আমি বুঝে দেবো। ভাইয়া, হ্যাঁ বলো। এটা কি পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় বিভব পার্থক্য? হ্যাঁ, পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় বিভব পার্থক্য হবে এত, পৃথিবীর পৃষ্ঠ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা হাই স্কুলে পড়ে আসছে ভাই, আমরা তো পড়ছিলাম যে এই শুধু, তাহলে নিচের এটা কিভাবে আসলো? দেখো, পৃথিবীর
পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় বিভব পার্থক্য, এটা হবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাই তোমরা তো সারা জীবন পড়েছো এইচ উচ্চতায় কত বিভব, এমজিএইচ হাই স্কুলে পড়ে আসছো। আসলে হাই স্কুলে যেটা করা ছিল সেটা একটু দেখাই। যদি পৃথিবীর কাছাকাছি দূরত্বে অবস্থিত হয় বস্তুটা, কি কোন দূরত্বে, এইচ যদি পৃথিবীর কাছাকাছি দূরত্বে অবস্থিত হয়, অর্থাৎ এরকম দিলাম এইচ ইকুয়াল টু দিলাম, ধরো হতে পারে এরকম ধরে নিলাম 100 মিটার, 10 মিটার, বা এটা না হয় 100 মিটার, বা এটা না হয় ধরো 200 মিটার, এরকম কাছাকাছি দূরত্বে। বা এরকম হলে কাহিনীটা কি ঘটবে বলো তো, এই এইচটা হবে পৃথিবীর ব্যাসার্ধের চেয়ে মোর লেস দেন না। পৃথিবীর ব্যাসার্ধ তো ভাই কত বলো তো ভাই, এটা যদি এরকম হয়, এইচের উচ্চতা ধরো 10 মিটার, বা পৃথিবীর উচ্চ থেকে 20 মিটার, তোমরা হাই স্কুলে যেগুলো অঙ্ক করেছো দেখো, ওগুলা পৃথিবীর পৃষ্ঠ থেকে বলা থাকতো এরকম 50 মিটার বা 10 মিটার বা 100 মিটার, এরকমই বলা থাকতো, বেশি বলা থাকতো না। কিন্তু যে বিভব কত, ওগুলোর দিকে একটু লক্ষ্য করো। এইদিকে দেখো, এটা হচ্ছে ধরলাম এইচের উচ্চতা পৃথিবীর পৃষ্ঠ থেকে 10 মিটার বা 100 মিটার ধরে নিলাম, অথবা 200 মিটার বা 300 মিটার এরকম। কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400 কিলোমিটার। এখানে যদি তুমি 1000 দা গুণ করো, এত হবে মিটার, বা এই যে সঙ্গে 6.4 ইন্টু 10⁶, মনে আছে, এত মিটার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে দেখো তো ভাই, পৃথিবীর কাছাকাছি দূরত্ব যদি হয়, তাহলে আর এর তুলনায় মোর লেস দেন, তখন কি আমরা লিখতে পারি বলো তো? তখন যে কাহিনীটা ঘটে, এইচ ডিভাইডেড বাই আর এর মান কত হবে বলো তো ভাই? টেন্স টু জিরো না, জিরোর কাছাকাছি মান হবে না, কারণ উপরে এইচটা এতই ছোট, নিচের আটটা এতই বড়, এটা যে ভাগ করলে প্রায় আসবে এরকম অ্যান্সার, মনে করো 0.0000, 20টা শূন্যতে একটা ওয়ান আসবে, এরকম হবে না? টেন্স টু জিরোর মতন হয়ে যাবে না, জিরোর কাছাকাছি মান। তখন এই যে সমীকরণের রেখা এসছে 1 নম্বর সমীকরণ মনে করো, তখন ওই 1 নম্বর সমীকরণ তখন লিখতে পারি, 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ কত ছিল, বিভব পার্থক্য বলো, উপরে ছিল এফজিএইচ আর নিচে ছিল 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর। এই পৃথিবীর কাছাকাছি দূরত্ব হলে এইচ ডিভাইডেড বাই আর, মানে জিরোর কাছাকাছি। তখন কি লিখতে পারি, জিরোর কাছাকাছি মানে অঙ্কতে জিরোই বসাবো, 1 প্লাস 0, তাহলে 1 দ্বারা ভাগ দিলে কি হয়, এমজিএইচ না? এটা করা ছিল তোমাদের হাই স্কুল লাইফে ভাই। আসলে মেন সূত্র কিন্তু এটা, এই যে এটা একজ্যাক্ট যদি মান বের করতে চাও এটা বের করতে হবে। আর যদি পৃথিবীর কাছাকাছি দূরত্ব হয় 10 মিটার, 100 মিটার বা 200 মিটার এরকম কাছাকাছি, তখন এইচটা হয়ে যায় ব্যাসার্ধের তুলনায় অনেক ছোট, মানে জিরোর কাছাকাছি, তখন এটা জিরো লেখা হয়। জিরো লিখলে 1 দ্বারা ভাগ দিলে এমজিএইচ হয়। এই জন্য তোমাদের হাই স্কুল বই করা ছিল বিভব পার্থক্য মানে এইচ উচ্চতায় বিভব মাইনাস পৃথিবীর পৃষ্ঠে বিভব, সারফেসে বিভব, পার্থক্য কত হবে, এমজিএইচ। তখন তোমাদের যেটা করা হয়েছিল, এইচ উচ্চতায় বিভব ইকাল টু ধরা হয়েছিল এমজিএইচ। কখন, পৃষ্ঠের বিভব 0 ধরে নে, তখন ধরা হয়েছিল যে পৃথিবীর পৃষ্ঠের বিভব 0 ধরে, এটা করা হয়েছিল। বুঝিস? আজ কি ক্লিয়ার হইলা? পৃথিবীর পৃষ্ঠের বিভব 0 ধরে এত, বিভব পার্থক্য এতই হবে। বিভব পার্থক্য তো আমরা এটাই পেলাম, কিন্তু এই বিভব পার্থক্য কিভাবে পেলাম বলো? পৃথিবীর পৃষ্ঠের বিভব কিন্তু 0 ছিল না, কিন্তু বিভব পার্থক্য এটা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে উপরের দিকে যাই, এদিকে দেখো, এই পৃথিবীর পৃষ্ঠের বিভব ছিল কিন্তু এটা ভাই, এই যে বড় করতেছি আবার, পৃথিবীর পৃষ্ঠের বিভব ছিল এইদিকে দেখো, এই যে আদি বিভব ছিল এটা, পৃষ্ঠের 0 ছিল না, আর এই উচ্চতায় বিভব ছিল এটা, এটা দুটার বিভব পার্থক্য আমরা বের করছি কত বলো তো ভাই? বিভব পার্থক্য বের করে দেখলাম এরকম হইল। তারপরে যদি পৃথিবীর কাছাকাছি দূরত্ব হয়, তখন কি করলাম, পৃথিবীর কাছাকাছি দূরত্ব হইলে তখন দিলাম কি, এইচ এর মান হবে মোর লেস দেন আর, তখন টেন্স টু 0, তখন এটা 1 ইকাল টু 0 বসালাম, এমজিএইচ লিখলাম, বিভব পার্থক্য। তাহলে সেটা এইচ উচ্চতায় বিভব মাইনাস কোন উচ্চতায় বিভব, পৃথিবীর পৃষ্ঠে বিভব এমজিএইচ, তখন এইচ উচ্চতায় বিভব ধরে নিলাম এমজিএইচ, কি ধরে, পৃষ্ঠের বিভব 0 ধরে। এই ক্যালকুলেশন করা ছিল তোমাদের হাই স্কুলের বই।
ঠিক আছে, আসলে বিভব ছিল কত, -gmm ডিভাইডেড বাই আর ছিল পৃষ্ঠের বিভব। ওই যে উপরে লিখছি, আবার দেখাচ্ছি, এই যে পৃষ্ঠের বিভব 0 ছিল না, কিন্তু এটা ছিল। আর এই উচ্চতায় বিভব ছিল এটা। দুইটা বিভব দেখো তো, বিভব পার্থক্য যখন বের করলাম, mg/h, mg কত, h, আর নিচে ছিল 1 + h ডিভাইডেড বাই আর। এখন পৃথিবীর কাছাকাছি দূরত্ব এর মেন সূত্র ভাই, এই সূত্রটা শুধু অ্যাপ্লাই করতে পারবে mg/h পৃথিবীর কাছাকাছি দূরত্ব হওয়া লাগবে। না হলে তুমি যদি বলি ভাই 10,000 কিলোমিটার দূরত্ব পৃথিবীর পৃষ্ঠ থেকে, বিভব কত, তুমি যদি এই সূত্র দ্বারা বের করো তাহলে অঙ্কটা ভুল হবে। তখন এটা ব্যবহার করতে হবে, উপরেরটা এটা খালি ব্যবহার করতে পারবা তখনই। ওই যে যদি উচ্চতা থাকে পৃথিবী থেকে 100 মিটার দূরে বা 200, 250, 300, 500, তখন এটা ব্যবহার করতে পারবা mg/h। কারো কোনো প্রশ্ন থাকলে এবার বলো, কোনো প্রশ্ন নাই? তাহলে ধরে নিলাম, পরে গেলাম এখান থেকে, বিভব পার্থক্য ইকাল টু সে এই উচ্চতায় বিভব, পৃষ্ঠে বিভব। ভাইয়া, এই যে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের বিভব কোনটা বললেন? পৃথিবীর পৃষ্ঠের বিভব এই যে এটা, কি হইলো এটা, এই যে পৃথিবীর পৃষ্ঠের বিভব এই যে -gmm ডিভাইডেড বাই আর। আর ও হ্যাঁ, এই উচ্চতায় বিভব এটা। আর বিভব পার্থক্যটা যখন বের করছি, এটার থেকে এটা বিয়োগ দিছি, বিয়োগ দিয়ে বের করলাম। হ্যাঁ বুঝতে পারছি। বুঝেছো? হ্যাঁ, এটা কি বুঝতে পারছো আসলে কোথায় থেকে আসে এটা? আসলে হাই স্কুলে যেটা বলছি 100% সত্যি না কিন্তু, হ্যাঁ, কারণ এগুলা তো এত ক্যালকুলেশন ছিল না, পড়ানোর উপায়ও ছিল না তখন। ওই যে পৃষ্ঠের বিভব 0 ধরে যদি হিসাব করো, mg/h তুমি দেখো সূত্রটা মিলে যায়, তাই জন্য পৃষ্ঠের বিভব ধরে নিছে 0, যেহেতু বিভব পার্থক্যই বের করতেছি এই উচ্চতায়, তাহলে mg/h। পৃথিবীর পৃষ্ঠের উচ্চতা যদি পৃথিবীর কাছাকাছি হয় তখন ধরে নেব পৃষ্ঠের বিভব, ধরে নেওয়া 0 নিয়ে কাজ ক্যালকুলেশন করতে হয়। অঙ্ক অ্যান্সার একই আসে, তাই এই ক্যালকুলেশনের সুবিধার্থে ধরে নেয় যে পৃথিবীর পৃষ্ঠের বিভব 0। এবার এই উচ্চতায় যত হবে mg/h বিভব পার্থক্য ততই হবে পৃষ্ঠের সাপেক্ষে। বুঝেছো? এই জন্যই কাজটা করে। কোনো সমস্যা? এবার লাগো ভাই, গ্র্যাভিটেশন 9 পড়াবো, স্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগ পড়াবো। পরের স্লাইডে গেলাম, লাগো হেডিং দাও, স্কেপ ভেলোসিটি। মানে হচ্ছে মুক্তিবেগ। স্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগ দাও। এখন প্রশ্ন হচ্ছে মুক্তিবেগ কি, আগে সংজ্ঞা লেখো। যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে পৃথিবীর ক্ষেত্রের বাইরে চলে যায়, সেটাই ওই বস্তুর মুক্তিবেগ বলা হয়। যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে পৃথিবী থেকে নিক্ষিপ্ত করলে বস্তুটি পৃথিবীর ক্ষেত্রের বাইরে চলে যায়। তাকে ওই বস্তুর মুক্তিবেগ বলে। ভাই একটা কথা মনে রাখবা, ন্যূনতম বেগ এখানে দেওয়া আছে, কিন্তু এই জিনিসটা যেন পরীক্ষায় ভুল না হয়, ন্যূনতম বেগ। আর ন্যূনতম বেগ কেন ভাই, এই সর্বনিম্ন বেগে নিক্ষেপ করলে তো পৃথিবীর বাইরে যাবেই, তার চেয়ে কম বেগে নিক্ষেপ করলে পৃথিবীর ভিতরেই থাকবে, বাইরে যাবে না। এখন এই ন্যূনতম বেগে নিক্ষেপ করলে পৃথিবীর বাইরে তো যাবেই, এর চেয়ে যদি আরো বেশি বেগ দাও তাহলে তো আরোই যাবে। এই জন্য ন্যূনতম বেগ, যে সর্বনিম্ন বেগ নিক্ষেপ করলে পৃথিবীর বাইরে চলে যাবে, সেই বেগটাই নিব। তো এটাই হবে ওই বস্তুর মুক্তি বেগ। ঠিক আছে?
বুঝা গেল? এখন প্রশ্ন হচ্ছে আমরা দেখবো, দেখো কিভাবে নিক্ষেপ করলে কি হয় একটু দেখাচ্ছি। এটা মনে করো পৃথিবী, এটা নিলাম হচ্ছে পৃথিবী, একটু চ্যাপ্টা আর কি, যা হোক এরকম নিলাম আর কি। এখন পৃথিবী গোল ধরবো মনে করো, যাই হোক এটা হলো না, আমি একটু গোল করি আর কি। এইটা নিলাম, এটা আর্থ পৃথিবী। এবার প্রশ্ন হচ্ছে ভাই, এই জায়গায় মনে করো আমাদের বাপ্পি কি আজকে আছে? নিক্ষেপ করা হলে জি ভাইয়া। ঠিক আছে, দেখো তোমাকে এক্সাম্পল দিই আর কি। এখানে তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে, এই মুক্তি বেগ যেটা হবে তাকে ভিই দ্বারা প্রকাশ করা হয় ভাই, স্কেপ ভেলোসিটি। এই যে স্কেপ ভেলোসিটি, স্কেপ মানে হচ্ছে মুক্তি বেগ, তাই ভিই দ্বারা প্রকাশ করা হয়, বা কোনো বই আছে ভি বড় হাতেরই, যা হোক যেটা দ্বারা প্রকাশ করো করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এই কন্ডিশন কি কি ঘটে, এটা ভালো করে মনে রাখবা, মেডিকেল এখান থেকে প্রশ্ন হয়, এমসিকিউ তোমাদের প্রশ্ন হয় ইয়াতে এইচএসসিতে। ভি স্কয়ার তুমি যে বেগে নিক্ষেপ করলা সেটা যদি মুক্তি বেগের উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 এর চেয়ে ছোট হয়, এত হয়, অর্থাৎ মুক্তি বেগ কত একটু পরে বের করতেছি, ঠিক আছে। আপাতত জানে রাখো হচ্ছে মুক্তি বেগ হয়ে হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, আপাতত জানে রাখো ঠিক আছে। আপাতত মুক্তি বেগ এটা জানে রাখো 11.2 কিলোমিটার পার সেকেন্ড, আপাতত জানে রাখো যে এটা মুক্তি বেগ, পরে আমি দেখাচ্ছি। 11.2 পার সেকেন্ডে এত কিলোমিটার যেতে হবে, সেটা হচ্ছে মুক্তি বেগ, এটা মনে করো ভি। আমি পরে দেখাচ্ছি কত ওটা কিভাবে আসে ক্যালকুলেশন করে। যদি ভাই দেখো তো তুমি যে বেগে নিক্ষেপ করলে সেটা ভি, ওইটা যদি হয় মুক্তি বেগের উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 এর চেয়ে ছোট, এই ইয়া বন্ধ করো, যার ইয়া কি মাইক্রোফোন অন আছে একটু বন্ধ করো। এর অর্থ হচ্ছে এই ভি এর মান হবে 8 কিলোমিটার পার সেকেন্ড, এর চেয়ে ছোট হলে এই পথটা যেটা তৈরি করে পৃথিবীর চারিদিকে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে, ঠিক আছে। কি দেখো ইলিপ্টিক্যাল পাথ তৈরি করে, উপবৃত্তাকার পথ তৈরি করে, উপবৃত্তাকার পথ তৈরি করে পৃথিবীর বাইরে যায় না, পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। তাহলে কি হয় উপবৃত্তাকার পথ, আমি একটু দেখাই দিই, এদিকে লাল চিহ্ন দিলাম, ধরো এখানে যখন নিক্ষেপ করবা যে এরকম হবে, এই ডিমের মতন তৈরি করবে, এই কাছাকাছি যায় আবার এই দিক দিয়ে আসবে, আবার এই দিক দিয়ে যাবে। এটা কয় নম্বর দিলাম বলো তো ভাই? 1 নম্বর পথ। কখন বেগ যখন এত হবে, দেখো বেগ ওটা মানে হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে ছোট, উপরের এই কথা একই জিনিস। এবার প্রশ্ন হচ্ছে এবার কি করলো, বেগ আর একটু বাড়ালো, কে বাড়ালো? বাপ্পি বেগ একটু বাড়ালো। মুশফিকা মনে করো চাঁদের গ্রহে ঢেল মারতে চাই, চাঁদে বসে আছে, এখন তুমি তার গায়ে মনে করো পৃথিবীর ক্ষেত্রের বাইরে পাঠায় ঢিল ছুটতে চাও, এবার বেগ কি করা হলো বলো তো ভাই? আর একটু বৃদ্ধি করা হলো, সিম্পল হয়েছে। বেগ কি করা হলো? নিয়ার অ্যাবাউট, কাছাকাছি 8 কিলোমিটার পার সেকেন্ড, 8 মানে প্রতি সেকেন্ডে 8 কিলোমিটার করে যাবে এরকম স্পিড, বুঝতে পারছো? 8 মানে হচ্ছে 7.9 এরকম হয় আর কি, এত কিলোমিটার পার সেকেন্ড, ওই 8ই ধরে নিলাম, ওই জন্য 8-এর কাছাকাছি যদি হয়। এর অর্থ এই জায়গায় হয় ভি ইকাল টু সূত্র, ভাই এগুলো আমি পরে দেখাবো কি করে হয়, জি আর কি করে আসে, আপাতত বেসিক পড়াচ্ছি, ঠিক আছে। এই 2 নম্বর ক্ষেত্রে কি করলো আমাদের বাপ্পি হচ্ছে 8 কিলোমিটারের চেয়ে কম ছিল, এবার 8 কিলোমিটারের সমান করলো, মানে কাছাকাছি করলো আর কি, যেমন 7.9 বা 7.8, তখন ভি ইকাল টু রুট জি আর হয় সূত্র, ঠিক আছে। এটা কিভাবে আসে প্রত্যেকটাই দেখাবো, পরে আসে সব। তাহলে ভি স্কোয়ার ইকাল টু এটা কি করলো, স্কেপ ভেলোসিটির উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 এত সমান হইলো, ঠিক আছে, এর বর্গ। তখন যে পথটা তৈরি করে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে সেটা বৃত্তাকার পথ তৈরি করে, কি পথ তৈরি করে? বৃত্তাকার পথ তৈরি করে, পথ তৈরি করে পৃথিবীর বাইরে যায়নি কিন্তু এখনো ভাই, বৃত্তাকার পথ তৈরি করে পৃথিবীর চারিদিকে ঘুরছে।
পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাহলে কেমন হবে এই পথটা? এই চিহ্ন দ্বারা দিলাম, 1 নম্বর গেল। এইবার হচ্ছে এখান থেকে নিক্ষেপ করছে মনে করো, এইবার যায় ভাই বৃত্তাকার পথ তৈরি করবে। কি পথ? যাক, যদি আমার দাগানো ঠিক হচ্ছে না, এরকম বৃত্তাকার পথ ধরে নাও, এটা 2 নম্বর পথ। কোন বেগে নিক্ষেপ করলে বলো তো? 8-এর কাছাকাছি বেগ। এরপরে প্রশ্ন হচ্ছে, আমার তো পৃথিবীর ক্ষেত্রের বাইরে যেতে হবে, এই জন্য বেগ প্রতিনিয়ত আমি বাড়াচ্ছি। এবার 3 নম্বর কি আরো বেগ বাড়ানো হলো, 3 নম্বর ক্ষেত্রে আরো বেগ বাড়ায় কত করা হয়েছে দেখো। এবার যেটা করা হলো, বেগ আরো বৃদ্ধি করা হলো, কারণ পৃথিবীর বাইরে এখনো যায়নি, এই বৃত্তাকার পথে ঘুরতে আছে এভাবে। প্রথমটা ছিল উপবৃত্তাকার পথ, পরে আবার বৃত্তাকার পথ করেছে, একটু বেগ বাড়ায়। এরপরে বেগ আরো বাড়ালাম, বেগ বাড়ায় কি করলাম, রুট জি আর এর চেয়ে বেশি করলাম। এই কার খোলা আছে গো, কথা কি বাংলা কথা বুঝতে পারো না? এই দেখো তো বাপ্পি, কার ইয়ে বন্ধ না, একটু দেখো তো, চেক করো তো। জি আর ভাই, তোমাদেরই অসুবিধা হবে, পরে যখন রিপিট দেখবা তখন বুঝতে পারবা না শব্দ হচ্ছিল কতদিন। 2GR, ঠিক আছে। এই বেগ বৃদ্ধি করলাম, বেগ হচ্ছে মানে এর চেয়ে বড় কিন্তু রুট 2GR এর চেয়ে ছোট। এর অর্থ হচ্ছে, আমি যদি এমনি সিম্পলে লিখি, বেগটা এরকম, বেগটা হচ্ছে এরকম, অর্থাৎ 8 কিলোমিটার পার সেকেন্ড এর চেয়ে বড়, এবং 11.2 কিলোমিটারের চেয়ে, যেটা মুক্তিবেগ বললাম তোমাদের প্রথমে বলে আসলাম, তার চেয়ে ছোট। এরকম যদি হয়, তবে এটা কি হবে জানো, আবার উপবৃত্তাকার পথ তৈরি করবে, আবার উপবৃত্তাকার পথ তৈরি করে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। পৃথিবীর চারিদিকে ঘুরবে। তাহলে এখন 3 নম্বর পথ কি হলো, এবার যদি দাগাই, আবার দাগালাম, এবার অন্য কালিতে দাগালাম সবুজ। ভাই এবার আর একটু বেগ বাড়ানোর পরে আবার যা দেখা গেল, এই যে উপবৃত্তাকার পথে ঘুরতেছে, উপবৃত্তাকার ডিমের মতো, এটা 3 নম্বর পথ। কত বেগ হলে? 8 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে বেশি, 11.2 এর চেয়ে কম। এইবার করলো কি, 1 গেল, 2 গেল, 3 গেল, এই 1 নম্বরটা ছিল বৃত্ত হবে ভাই, লাল চিহ্নটা একটু মনে করো কেমন হয়ে গেছে, এটা উপবৃত্তর মতন হয়ে গেছে। এটা যদি দাগাই এরকম হবে, লালটা হবে হচ্ছে বৃত্তের মতন, বুঝতে পারছো না? লাল তো 1 নম্বর ছিল, হ্যাঁ উপবৃত্ত, কিন্তু এই যে এই 2 নম্বরটা হবে বৃত্তের মতন, এই যে এটা হবে বৃত্ত, কিন্তু এটা উপবৃত্তর মতন হয়ে গেছে। 2 নম্বর পথটা হবে বৃত্তের মতন, ঠিক আছে, বৃত্ত হবে। যদি আমার দাগানা ঠিক হচ্ছে না, প্রথমটা উপবৃত্ত, তারপরে বৃত্ত, তারপরে আবার উপবৃত্ত। এবার প্রশ্ন হচ্ছে লাস্ট, এবার হচ্ছে কোন বেগে ছুটলো এটা এবার দেখো। এবার 4 নম্বর যদি বলি, এবার মনে করো সে হচ্ছে মুক্তি বেগে ছুটলো। কোন বেগ সেটা একটু দেখাই। 4 নম্বরের সাইডে লিখলাম ভাই, এখানে লিখলাম, ঠিক আছে। এবার 4 নম্বর কি করলো, 3 নম্বর শেষ, 4 নম্বর 1 ফার। এইবার কি করলো ভাই, এই বেগটা ভি আরো বেগ বাড়ালো। এবার বাপ্পি এত পর্যন্ত ছিল 11 হচ্ছে ছোট, 11.2 হচ্ছে ছোট, 8 চেয়ে বড়। এবার বেগ বৃদ্ধি করে সে যেটা করলো, একবার বেগ কার কাছাকাছি করলো বলো তো, নিয়ার অ্যাবাউট 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এই বেগে এবার নিক্ষেপ করলো। তখন দেখলো কি ভাই, পৃথিবীর ক্ষেত্রের বাইরে চলে গেছে, পৃথিবীর ক্ষেত্রে কি চলে গেছে বাইরে, এভাবে পরাবৃত্ত তৈরি করা, পরাবৃত্ত বাইরে চলে গেছে, এটা আর ঘুরবে না পৃথিবীর ক্ষেত্রের বাইরে, কিন্তু পথটা তৈরি করবে হচ্ছে পরাবৃত্ত, ঠিক আছে। এবার দেখো ভাই, তাহলে কোন বেগে নিক্ষেপ করছে, 11.2, তাহলে এটাই হবে মুক্তিবেগ, মানে পৃথিবীতে আর ঘুরবে না, এভাবে আর ঘুরবে না, মানে ক্ষেত্রের বাইরে চলে যাবে, এখন অন্য কোনো গ্রহে বা পৃথিবীর ক্ষেত্রে এভাবে পরাবৃত্তের পথ তৈরি করে। মুক্তিবেগ, স্কেপ ভেলোসিটি, এই মুক্তিবেগই হচ্ছে সূত্র হচ্ছে 2GR। এগুলো পরে প্রতিপাদন করাচ্ছি, আপাতত জানো যে এটা মুক্তিবেগের সূত্র। তো এই মুক্তিবেগ যাওয়ার সময় যে পথটা তৈরি করবে, পরাবৃত্তাকার পথ তৈরি করবে, পরাবৃত্তাকার পথ তৈরি করে যাবে।
তৈরি করবে। ঠিক আছে, এরপরে প্রশ্ন হচ্ছে এবার কি করলো, এবার হচ্ছে বাপ্পি যেটা করলো এই 11.2 আরো বেশি দিল। মনে করো এবার হচ্ছে 5 নম্বরে আসি। এবার সে বেগ আরো বাড়ালো, বেগ কি করলো, মুক্তি বেগের চেয়ে বেশি দিল 2gr। মুক্তি বেগের চেয়ে বেশি দিলে এটাও পৃথিবীর ক্ষেত্রের বাইরে চলে যাবে, কিন্তু এই পথটা তৈরি করবে হচ্ছে কি সর্বনিম্ন ভি ইকাল টু √2gr দিলে তো পৃথিবীর ক্ষেত্রে বাইরে চলে যায়। আচ্ছা যদি আরো বেগ বেশি করো তাহলে তো আরোই বাইরে চলে যাবে, কিন্তু তখন পথটা হবে ভাই পরাবৃত্তাকার, আর থাকবে না। এরা যে হবে অধিক বৃত্তাকার পথ তৈরি করবে। এই তোমাদের আমি বোঝাই, দেখো পরাবৃত্ত কেমন আর অধিবৃত্ত কেমন। পরাবৃত্ত যদি এরকম হয়, এরকম যদি হয়, একটু বাঁকা বেশি যদি হয়, তাহলে অধিবৃত্ত হবে লাল চিহ্ন দেওয়া দেখালাম, অধিবৃত্ত হবে এরকম, এরকম লাইন অধিবৃত্ত হবে এটা। তার মানে এর চেয়ে যদি আরো বেগ বাড়ায়, এভাবে চলে যাচ্ছিল না পৃথিবীর বাইরে, এখন কিভাবে যাবে জানো, এখন যাবে হচ্ছে একবারে এইভাবে যাবে, আরো স্ট্রেট লাইনে চলে যাবে। তাহলে এটা কয় নম্বর দিলাম, 1 গেল, 2 গেল, 3 গেল, এটা হচ্ছে 4 নম্বর, আর এটা হচ্ছে 5 নম্বর। এখন বলো এই থিওরির কোথায় বুঝতে পারোনি, এই থিওরিটা তোমাকে মনে রাখতেই হবে, কারণ এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন আমাকে বলো কোনটা বুঝতে পারোনি। এখন থিওরি আর একবার বুঝান দেন তো, একটু রিপিট। কোনটা? এই শোনো, যে ন্যূনতম বেগে নিক্ষেপ করলে পৃথিবীর কোথায় চলে যাবে বলো তো ভাই, ক্ষেত্রের বাইরে চলে যাবে, সেটাই হচ্ছে মুক্তিবেগ, স্কেপ ভেলোসিটি ইংলিশে, এই জন্য ভি দ্বারা প্রকাশ করা হয়। তো স্কেপ ভেলোসিটির মান কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, বুঝিস? এবার কি করলো, ধরো তুমি যে বেগে নিক্ষেপ করলে সেটা মনে করো 8 কিলোমিটার পার সেকেন্ড, বা ভি স্কোয়ার ইকাল টু করলে ওই যে মুক্তি বেগের উপর স্কোয়ার দিয়ে 2 দ্বারা ভাগ দিলে তোমার যে বেগ সেই ভি স্কোয়ার করলে হচ্ছে ছোট হবে, এই ভি এর মান হবে, এটা কখন শুট করবে, ভি এর মান যদি 8 কিলোমিটার পার সেকেন্ডের ছোট হয় তখন পৃথিবীর বাইরে যাবে না, তুমি নিক্ষেপ করলে এভাবে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে, যে লাল চিহ্ন, প্রথম লাল চিহ্ন এরকম ডিমের মতো হয়ে ঘুরতে থাকবে, পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করবে, কিন্তু পৃথিবীর ক্ষেত্রে বাইরে চলে যাবে না। তাহলে এখন তো আমার দরকার হচ্ছে পৃথিবীর ক্ষেত্রের বাইরে পাঠানো, মুক্তি বেগ কত খুঁজে বের করা, এই জন্য এর চেয়ে বেগ আর একটু বাড়ালাম। আগে ছিল 8 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে ছোট, এবার করলাম কি 8 কিলোমিটার পার সেকেন্ডের কাছাকাছি বা ওর সমান। তখন দেখলাম এবার পৃথিবীর ওই উপবৃত্তাকার পথটা হয়ে গেছে কি বৃত্তাকার পথে ঘুরতেছে, এই যে নীল চিহ্ন, কিন্তু তাও পৃথিবী ছেড়ে চলে যায়নি, ক্ষেত্রের বাইরে যায়নি, বৃত্তাকার পথ তৈরি করে পৃথিবীর চারিদিকে ঘুরতেছে। এবার করলাম কি আরো বেগ বাড়ালাম, এবার 8-এর চেয়ে বড় করলাম, এই যে √gr 8-এর চেয়ে বড় করলাম, আর মুক্তি বেগ কত ছিল, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তার চেয়ে ছোট কোনো একটা বেগ দিলাম, ধরো 9 কিলোমিটার পার সেকেন্ড, বা 10 কিলোমিটার পার সেকেন্ড, বা 11 কিলোমিটার পার সেকেন্ড, মানে এর চেয়ে ছোট। এরকম নিয়ে দেখলাম আবার উপবৃত্তাকার পথে ঘোরা শুরু করছে, প্রথমে ছিল উপবৃত্তাকার, তৃতীয় পথ আবার উপবৃত্তাকার, তাও পৃথিবীর ক্ষেত্রের বাইরে যায়নি। তা আমার দরকার মুক্তি বেগ, মানে তো পৃথিবীর ক্ষেত্রের বাইরে পাঠানো। এইবার করলাম কি আরো বেগ বাড়ালাম, এবার হ্যাঁ একবার 11.2 এর কাছাকাছি দিয়ে দিলাম, বা 11.2 দিলাম, তখন দেখতেছি যে পরাবৃত্তাকার পথে যাবে, এটা পরাবৃত্তাকার পথ, এটা পরাবৃত্তাকার পথটা হচ্ছে এটা কালো চিহ্ন এরকম করে থাকবে, আর লালটা হচ্ছে অধিবৃত্তাকার, এটা একটু বেশি খাড়া। এবার কি করলা কি তুমি আর একটু বেগে, এই বেগে নিক্ষেপ করলা পরাবৃত্তাকার পথে, এই বেগে যখন নিক্ষেপ করলা হ্যাঁ পৃথিবীর ক্ষেত্রের বাইরে চলে যাচ্ছে, এই ন্যূনতম বেগ, এটাই হচ্ছে মুক্তিবেগ। এবার করলাম কি মুক্তিবেগ যেটা আছে পৃথিবীর ক্ষেত্রে বাইরে চলে যেতে, তার চেয়ে আরো বেশি বেগ লাগালা, তখন তো আরো পৃথিবীর বাইরে চলে যাবে, এটা তো ন্যূনতম বেগ, এটা মারলেই তো পৃথিবীর বাইরে, তার চেয়ে বেশি বাড়ালা, তখন যে পথে পৃথিবীর বাইরে চলে যাবে সেই পথটা তৈরি করবে অধিবৃত্তাকার পথ। ক্লিয়ার না? তাও বুঝনি? বুঝতে পারছি। তাহলে এখন চলে গেলাম, তাহলে মুক্তি বেগের আমরা ক্যালকুলেশন দেখবো, পরের পেজে গেলাম, লাগো মুক্তি বেগ, ঠিক আছে, মুক্তি বেগ, মুক্তি বেগের ইংলিশ মনে রাখবে ভাই, স্কেপ ভেলোসিটি। স্কেপ মানে পালায়ন করা, পালিয়ে যাওয়া, মানে তুমি মুক্ত হলা কোনো জায়গায় থেকে, স্কেপ ভেলোসিটি মুক্তি বেগ, ঠিক আছে। এই লাইনে কয়জন আছে সবুজ? 12 জন। হ্যাঁ আচ্ছা, খাতা কলম নাও। এই পৃথিবীর ক্ষেত্র কি বলতো ভাই, অসীম দূরত্বে না? পৃথিবীর ক্ষেত্র কোন পর্যন্ত, পাল্লা কত,
এই সবচেয়ে মহাকর্ষ বল হচ্ছে, যত মৌলিক বল আছে সবচেয়ে দুর্বল বল, কিন্তু আর পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত। এবার করলাম কি, এখানে এম ভরের বস্তু আছে, ঠিক আছে, এটা পৃথিবীর ভর এম, ব্যাসার্ধ আর। তাহলে এখানে হবে কি, পৃথিবীর এটা ব্যাসার্ধ, তাহলে এখানে মুক্ত বেগ যদি হয়, স্কেপ ভেলোসিটিতে নিক্ষেপ করলাম এম ভরের বস্তুকে, এ পৃথিবীর ক্ষেত্রের বাইরে চলে যাবে, মুক্ত বেগ মানে পৃথিবীর ক্ষেত্রের বাইরে থাকবে না। তার মানে কি হবে বলতো, এই অসীম দূরত্বে যায়, তাহলে বিভব কত হয়, অসীম দূরত্বের বিভব, ফাইনাল বিভব 0 হবে। আর যে বেগে নিক্ষেপ করলাম, এখানে যে বস্তু পৃথিবীর সারফেসে ছিল, এটা আদি বিভব, এবং এই যে অসীম দূরত্বে যা বস্তু থামা যাবে, মানে শেষ বেগ 0 হবে। আমি আবার বোঝাচ্ছি ভাই, পৃথিবীর পৃষ্ঠে এম ভরের একটা বস্তু আছে, এই যে স্কেপ ভেলোসিটি ভি বেগে তুমি নিক্ষেপ করলাম মুক্ত বেগে, এটা যাইতে 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 পৃথিবীর ক্ষেত্রের বাইরে চলে যাবে, অসীম দূরত্বে, পৃথিবীর ক্ষেত্র অসীম দূরত্বে চলে যায়, এখানে অসীম দূরত্বে বিভব হবে 0, ফাইনাল বিভব, এবং অসীম দূরত্বে যা বস্তুটা থামা যাবে, মানে শেষ বেগ হবে কত, 0। বুঝিছো ভাই? তুমি যখন এই স্কেপ ভেলোসিটিতে বলো তো, মুক্তি বেগে এম ভরের বস্তুকে নিক্ষেপ করলা, মানে এত বেগে ছুড়ে দিলা, ছুড়ে দেওয়ার পরে ওই বস্তুকে কি আর কোনো বল দিছে এক্সটার্নাল? কোনো বল নাই। এখানে কি ফিকশন ফোর্স আছে? ধরো বায়ু নাই, নাই, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র অনুসারে, যান্ত্রিক শক্তির নিত্যতা অনুসারে, সূত্র অনুসারে, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র অনুসারে আমরা যেটা লিখতে পারি ভাই, দেখো তো, আদি অবস্থায় মোট শক্তি, শেষ অবস্থায় কি মোট শক্তি সমান হবে, কারণ এখানে কি নাই, এক্সটার্নাল বলের মান হচ্ছে 0, এবং এখানে কি নাই, নন কনজারভেটিভ ফোর্স নাই, 0, তখন এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, শক্তির নিত্যতার সূত্র অনুসারে। এখন আমাকে বলো তো ভাই, আদি বিভব কত ছিল? পৃথিবীর পৃষ্ঠে ছিল না এম ভরের বস্তু, তাহলে কি হবে, আদি বিভব মাইনাস জি এম এম বাই আর। এই আদি গতিশক্তি কত হবে? কোন বেগে নিক্ষেপ করেছি এম ভরের বস্তু? এই যে কোন বেগে নিক্ষেপ করেছি বলো তো, আদি অবস্থায় এটা মুক্তি বেগে নিক্ষেপ করেছি, তাহলে গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার। শেষ বিভব কত হবে ভাই? অসীম দূরত্বে বিভব 0, অসীম দূরত্ব দেওয়া বস্তু থামা যাবে, তাহলে অসীম দূরত্বে কি বলতো, বস্তুর গতিশক্তিও কত হবে, 0 হবে। এটা কি ক্লিয়ার? না হলে বলো যে ভাই বুঝতে পারিনি কোথাও। তাহলে এই মাইনাস জি এম ওপারে পার করলে কি হবে বলো তো, এপারে রাখলাম হাফ এম ভি স্কোয়ার, আর মাইনাস ওপারে পার করলে প্লাস হয়ে যাবে, প্লাস জি এম এম বাই হচ্ছে আর। প্রশ্ন হচ্ছে দুই পাশে এম আছে, তাহলে এম কাটে, ঠিক আছে? তাহলে এখন কি লিখতে পারি ভাই, এই 2 ওপারে গেলে কি হবে বলো তো, ভি স্কোয়ার ইকাল টু হবে 2 জি এম বাই আর। এটা একটা সূত্র, সাইডে লাগো তো, এটা একটা সূত্র, আর একটা সূত্র পরে আসতেছি। তাহলে ভি ইকাল টু কত হবে, স্কেপ ভেলোসিটি, এবারে যদি ভি লিখি, স্কোয়ার করে দিলে স্কোয়ার চলে গেলে রুট করতে হবে দুই পাশে, তাহলে 2 জি এম বাই আর। এখন প্রশ্ন হচ্ছে ভাই, পৃথিবীর সারফেসে জি এর মান কত ছিল বলো তো, জি এম বাই আর স্কোয়ার, মনে পড়ে? তাহলে জি এম ইকাল টু কত হবে, জি আর স্কোয়ার, এটা আমরা কাজে লাগাবো। তাহলে এই যে জি এম এর বদলে জি আর স্কোয়ার লিখবো, তাহলে যেটা করলাম, ভি স্কোয়ার 2 জি এম এর বদলে জি আর স্কোয়ার, আর নিচে হবে হচ্ছে আর। তাহলে ভাই এই আর কাটলে কি হয় বলো, নিচে একটা আর উপরে দুইটা আর আছে, তার মানে একটা আর থেকে যাবে, তাহলে কি পাইলাম, ভি স্কোয়ার ইকাল টু হচ্ছে 2 জি আর। তাহলে এবার সূত্র যেটা পেলাম, অতএব ভি ইকাল টু কত হবে, মুক্ত বেগ রুট 2 জি আর। এটাই বললাম না, এটা মুক্তি বেগ, এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র। ওটাও কোনো জায়গায় সমস্যা আমাকে বলবা যে ভাই এই জায়গায় বুঝতে পারিনি। মুক্তি বেগ, তোলা হলে বলবা যে ভাই তোলা হয়েছে, ঠিক আছে? তখন শুরু করবো আর কি।
হয়েছে হয়েছে ভাই, কেউ কথা বলে না। আচ্ছা তাহলে হয়ে গেছে। তাহলে এখন দেখো মুক্তিবেগ কত আমরা যদি বের করি ভাই, আমরা দেখলাম ভি ইকাল টু 2 GR। আমরা জানি পৃথিবীর পৃষ্ঠে জি মানে কত, গড় মান কত হয় বলো তো ভাই? গড় মান 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আর পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 ইন্টু 10⁶ মিটার। এই মান যদি এখানে বসাও, ঠিক আছে, 2 ইন্টু 9.8 ইন্টু 6.4 10⁶। এটা বসালে মিটারে আসবে, মিটারকে কিলোমিটারে রূপান্তর করলে হবে। দেখো একবারে বাসায় করবা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই মিটারে যেটা আসবে 1000 দ্বারা ভাগ করবা, তাহলে 11.2 কিলোমিটার হবে। এখানে আসবে 11,200 মিটার। ঠিক আছে, তাহলে মুক্তিবেগ কত পাইলাম? তাহলে মুক্তিবেগ এই বেগে, এই ন্যূনতম বেগে 11 প্রতি সেকেন্ডে যদি তুমি কোনো বস্তু এমনভাবে নিক্ষেপ করো যে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার স্মরণ হয় বা দূরত্ব অতিক্রম করে, তাহলে একটা বস্তু পৃথিবী থেকে কোথায় চলে যাবে? পৃথিবীর ক্ষেত্রের বাইরে চলে যাবে। হয়েছে? পরের পেজে গেলাম। কোশ্চেন 1 লাগো। কোশ্চেন 1 ধরে নিলাম সবার হয়ে গেছে। কোশ্চেন 1, আর না হলে বলবা, আবার আমরা পিছনে যাব, যেহেতু সব সেভ থাকতেছে পিডিএফ দিয়ে দেবো। দেখো কোশ্চেন 1 লাগো। পৃথিবীর পৃষ্ঠ হতে এই উচ্চতায় এম ভরের বস্তুর মুক্তিবেগ ভি ইকাল টু হোয়াট? ঠিক আছে, যেখানে এইচ মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান। পৃথিবীর ব্যাসার্ধ যত হবে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা ঠিক তত দূরে অবস্থিত। তার মানে চিত্র সাইডে দাগাই দিলাম, এটা মনে করো পৃথিবীর ভর এম, ব্যাসার্ধ হচ্ছে আর, মানে এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর দূরত্ব এই পৃষ্ঠ থেকে আবার মনে করো এই দূরত্বটা হচ্ছে এইচ। এম ভরের বস্তু নিয়ে গেছি মনে করো, এখানে এম ভরের বস্তু, অর্থাৎ এই এইচ হচ্ছে আর এর সমান। এ নম্বর অপশন দেওয়া আছে হচ্ছে 11.2। এই পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় এম ভরের বস্তুর মুক্তিবেগ কত? এখন তুমি ভাই এতদিন তোমাদের পড়াইছি পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলাম, কিন্তু এবার আমি বলেছি পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যায়, তোমাকে এইচ উচ্চতায় ওঠানো হলো, ওঠানোর পরে বললো হচ্ছে এম ভরের একটা বস্তু তুমি নিক্ষেপ করো। এবার এখান থেকে নিক্ষেপ করলে মুক্তিবেগ কত লাগবে? হোয়াট? এর আগে যেগুলো ক্যালকুলেশন দেখালাম সবগুলো নিক্ষেপ করেছিলাম পৃথিবীর পৃষ্ঠ থেকে, কিন্তু এটা পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করিনি। পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরের বস্তু নিক্ষেপ করলাম, সেখানে মুক্তিবেগ কত হবে? কিলোমিটার পার সেকেন্ড। বি নম্বর অপশন হচ্ছে 5.6 কিলোমিটার পার সেকেন্ড। সি নম্বর অপশন হচ্ছে 7.9 কিলোমিটার পার সেকেন্ড। ডি নম্বর অপশন হচ্ছে 6.1 কিলোমিটার পার সেকেন্ড। অঙ্ক তোলা হলে একদিন বলবা ভাই, আমি সলভ শুরু করবো। অঙ্ক উঠানো হলে বলবা, একজন একটু নক করে বলবা যে ভাই হয়ে গেছে। হয়েছে? হয়ে গেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দাও। তাহলে সলভ। তোমরা যতক্ষণ কোনো প্রশ্ন করছো না মাইক্রোফোন অন করে, ততক্ষণ আমি ধরে নেবো তোমরা সব বুঝতেছো। তাহলে ভাই এই উচ্চতায় নিক্ষেপ করতে হলে এখানে কি করতে হবে ভাই? মুক্তিবেগ একটু ভালো করে দেখো, এটা পৃথিবী, ভর এম, ব্যাসার্ধ আর, এটা পৃথিবীর কেন্দ্র থেকে এটা ব্যাসার্ধ আর, এবং এই পৃষ্ঠ থেকে আবার উচ্চতা এইচ উচ্চতায় এম ভরের বস্তুকে আমরা হচ্ছে নিক্ষেপ করব। এই এইচ এর বৈশিষ্ট্য হচ্ছে এটা পৃথিবীর ব্যাসার্ধের সমান, এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা। একে ভাই মুক্তিবেগ কত হবে? তার মানে অসীমে পাঠাতে হবে।
অসীমে যা বস্তুটা থামে যাবে, মানে শেষ বেগ 0, আর অসীমে শেষ বিভব, অসীম দূরত্বে বিভব হয় 0। তাহলে ধরে নিলাম সেই মুক্তিবেগের নাম ধরে নিলাম ভি। এই বেসিক বুঝবা, সূত্র দ্বারা সবসময় অঙ্ক হবে না, সূত্র মুখস্থ করলে সর্বনাশ, তাহলে মুখস্থ বিদ্যা হয়ে যাবে। তাহলে আমরা জানি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র অনুসারে আদি মোট শক্তি, আদি বিভব শক্তি, আদি গতি শক্তি ইকাল টু হচ্ছে শেষ বিভব শক্তি প্লাস হচ্ছে শেষ গতি শক্তি। ভাই আদি বিভব কত হবে বলো তো? এই পৃথিবীর কেন্দ্র থেকে এই যে এম ভরের দূরত্ব কত? 2r না? এখান থেকে পৃষ্ঠের দূরত্ব আর, এখান থেকে আবার আর, মানে মোট দূরত্বটা কত হবে? মোট দূরত্ব 2r। তাহলে আমরা লিখতে পারি মাইনাস জি, পৃথিবীর ভর এম, ওই বস্তুর ভর এম, আর এখানে হচ্ছে 2r। কোন বেগে নিক্ষেপ করছি? ধরে নিলাম মুক্ত বেগে নিক্ষেপ করেছি, হাফ এম ভি স্কোয়ার, আর শেষ বিভব 0, শেষে থামে যায়, তাই গতিশক্তিও 0। তাহলে কত হবে? হাফ এম ভি স্কোয়ার মাইনাস ওপরে গেলে প্লাস জিএমএম ডিভাইডেড বাই 2r, ঠিক আছে? আর এখানে এম, বড় হাতের এম। তাহলে ছোট হাতের এম কি হয় ভাই? দুই পাশ থেকে বলো, চলে যায়, কাটে, এখান থেকে 2 2 কাটে। তাহলে কি পাইলাম আমরা সর্বসাফল্যে? পাইলাম হচ্ছে ভি স্কোয়ার ইকাল টু হচ্ছে জিএমআর, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে জিএমআর পাইলাম, কিন্তু আমরা জানি ভাই পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কত? জি ইকাল টু, ওই যে 0 লিখছেন ওই জায়গাটা আমি বুঝতে পারিনি। এই শোনো, মুক্তি বেগ মানে হচ্ছে পৃথিবী থেকে নিক্ষেপ করে অসীম দূরত্বে নিয়ে যাব, কারণ পৃথিবীর ক্ষেত্র অসীম পর্যন্ত, পৃথিবীর ক্ষেত্রের বাইরে মানে অসীম দূরত্ব নিয়ে যেতে হবে। অসীম দূরত্বে যায় বস্তুটা থামে যাবে, থামে গেলে শেষ গতিশক্তি কত? হ্যাঁ হাফ এম ভি স্কোয়ার, বেগ 0 0 হবে। থামে যায়, তাহলে গতিশক্তি 0। আর অসীম দূরত্বের বিভব হ্যাঁ বলা হয়, অসীম দূরত্বে, বারবার তো পড়ালাম, অসীম দূরত্বে বিভবের মান 0 হয়, তাহলে শেষ বিভব 0 হবে। ক্লিয়ার না? বুঝোনি তাও? জি স্যার, আচ্ছা, স্যার বুঝতে পারছি এবার। এই পৃথিবীর পৃষ্ঠে জি, এটা তো সূত্র ছিল, তাহলে জি এম ইকাল টু কত হবে বলো তো ভাই? জি আর স্কোয়ার, এই তো। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি। তাহলে এখানে আমরা যেহেতু পাইলাম ভি স্কোয়ার ইকাল টু হচ্ছে জি এম, মানে লিখবো হচ্ছে জি আর স্কোয়ার, আর নিচে হচ্ছে কত বলো তো ভাই? আর 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 কাটলে উপরে কত থাকে? জি আর। অতএব মুক্ত বেগ কত হবে? ভি, এটা তো স্কোয়ার ছিল, স্কোয়ার করলে এটা রুট হবে জি আর। এখন মান বসাই দেখো কত হয়। এই মান বসালে হবে জি মানে হচ্ছে 9.8, আর এটা মানে 6.4 ইন্টু 10⁶। এই মিটারে আসবে, মিটারকে তুমি যদি কিলোমিটারে রূপান্তর করো, বুঝতে পারছো? তাহলে আসবে হচ্ছে ভাই 7.9 কিলোমিটার পার সেকেন্ড। বাসায় করে নেও, দেখো এটাই আসবে। বুঝতে পারছি না? এখনো বোঝোনি কেউ? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? কত আসলো? 7.9। তাহলে অ্যান্সার হবে কি ভাই? সি। অনেক ছেলেবেলে করবে কি জানো? ওরে আল্লাহ, পরীক্ষায় ভাই আমি একবার কমন পাইছি, আপনি যেটা পড়াচ্ছেন সেটাই আসছে, একবার 11.2 মাইরা চলে আসবে। কারণ অঙ্ক যে কি আছে পড়ার সাথে সাথ নাই। তাহলে অ্যান্সার কি হবে? 7.9। এই তাও যদি বুঝতে অসুবিধা হয়, দেখো তো ভাই, এটা একটু তোমাদের দেখাই, এটাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, এই পৃথিবীর মুক্তিবেগ কত ছিল বলো তো? 2 হলো। আর এটার যে মুক্তিবেগ পেলাম, এটা প্রাইম ধরলাম, ভি প্রাইম মনে করো জি আর, এর সাথে কম্পেয়ার করো তো, তাও পারবা। দেখো তাহলে এখানে আমি কি লিখতে পারি? দেখো এটা তো আমি পাইছি মুক্তিবেগ, তাহলে আমি যদি এভাবে লিখি, দেখো তো কোনো সমস্যা আছে? 2 আর নিচে √2 দিলাম, √2 কাটে তো এটাই হয়, আগেরটাই ব্যাক আসে। এটা কেন করলাম? কারণ আমরা ভূপৃষ্ঠ থেকে মুক্তবেগ কত সেটা জানতাম। এটা ভূপৃষ্ঠ থেকে মুক্তিবেগ কত ছিল? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ওই একই ব্যাপার হয় উপরে, তাহলে এটা কত আসবে? 11.2 কিলোমিটার পার সেকেন্ডকে তুমি √2 দ্বারা ভাগ দাও, ওই একই আসবে, যেটাই অ্যান্সার আসবে। যা করবা সেটা রাইট। এখন বলো এই অঙ্কের প্রবলেম কোথায়, বুঝোনি কোথায়?
স্যার বুঝতে পারছি, আজকে আর করেন না। আজ আর করাবো না? না স্যার। তাহলে একটা হোমওয়ার্ক দিই, তোমরা বাসায় করো। স্যার একটা হোমওয়ার্ক দিয়েছেন। আরেকটা দিলাম না। ওই হোমওয়ার্কটা করে দেন দিনি ভাইয়া। কোনটা? জি স্যার, ওটা আমি বুঝতে পারছি না। কি দিছিলাম? স্যার কালকে ওটা তাহলে ক্লাসের সামনাসামনি করে দিন। ও ঠিক আছে, তাহলে ক্লাসে করাবো নি। ঠিক আছে, আচ্ছা তাহলে আজ এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।